তোমাদের এনসিইআরটির ক্লাস 9-এর প্রথম 4টে অধ্যায় কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। এবার এই 4টে অধ্যায় থেকে আমি তোমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে 3টে মক টেস্ট নেব। প্রথম মক টেস্টটা থাকবে ইজি টাইপের, মানে যেখানে মানে সব প্রশ্নগুলোই আর কি বেশিরভাগই ইজি টাইপের প্রশ্ন থাকবে। এবং দ্বিতীয় মক টেস্টটা থাকছে যেখানে আমি হচ্ছে তোমার মডারেট টাইপের প্রশ্ন রেখেছি। আর তৃতীয় মক টেস্টটা যেখানে টাফ লেভেলের প্রশ্নগুলো রেখেছি। আজকের এই একটা ক্লাসের মাধ্যমেই তুমি কিন্তু 3টে মক টেস্ট দিয়ে নিতে পারবে আর বুঝতে পারবে যে হ্যাঁ, পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে আর দাদা আমাদের কি করিয়ে দিয়ে গেল। কেমন এইভাবে তুমি করে মানে প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে এক একটা ক্লাস করে নাও, দেখবা সায়েন্সে তুমি যে কোনো পরীক্ষা দাও, তুমি গ্রুপ ডির পরীক্ষা দাও, এএলপি অথবা টেকনিশিয়ান, একটা নাম্বারও তোমার এদিক ওদিক যাবে না। কেমন? তা সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। দরকার হয় কি করবে আমি প্রশ্ন বলছি, সাথে সাথে আমি উত্তরটাও অবশ্য সঙ্গে সঙ্গে বলে দেবো। সাথে দরকার হয় নিজে একটা খাতা নাও, নিয়ে কিন্তু অ্যান্সারগুলো লিখবে আমি উত্তর বলার আগে। তারপরে লাস্টে দেখবে যে কতগুলো তোমার সঠিক হচ্ছে। কেমন? একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো কিন্তু করবে। কেমন? দেখো, তা প্রথমেই আমরা দেখব এই মক টেস্টটা, মানে প্রত্যেকটা মক টেস্টে 20টা করে প্রশ্ন রয়েছে আর 4টে অধ্যায় থেকেই প্রশ্ন তোলা, ইজি টাইপের মক টেস্ট এটা। এখানে 20টা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে যে গ্যাসের কণাগুলো প্রতি একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করলে কি সৃষ্টি হয়? তাপের সৃষ্টি হবে, শক্তি, চাপ নাকি ভর? কি হবে সঠিক উত্তর? অবশ্যই অপশান সি যারা বলেছো দাদা, চাপ আমাদের সঠিক উত্তর হবে। যে গ্যাসের কণাগুলো প্রতি একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করলে সেখানে কিন্তু একটা চাপের সৃষ্টি হবে। বলছে শুষ্ক বরফ সাধারণত কি অবস্থায় সংরক্ষিত হয় বা সংরক্ষিত থাকে? কার কথা বলছি? শুষ্ক বরফ। বলো, শুষ্ক বরফ নিম্নচাপ, উচ্চচাপ, স্বাভাবিক চাপ নাকি চাপ শূন্য বা শূন্য চাপে সংরক্ষিত থাকে? সঠিক উত্তর যারা বলেছো অপশান বি, উচ্চ চাপে। মাথায় রাখবে শুষ্ক বরফ উচ্চ চাপে সংরক্ষিত থাকে। বলছে প্লাজমায় কণাগুলো কি অবস্থায় থাকে? বলো, প্লাজমায় কণাগুলো কি অবস্থায় থাকে? নিরপেক্ষ, আয়নিত অবস্থায়, জমাট বেঁধে থাকে নাকি তরল অবস্থায় থাকে? তার সঠিক উত্তর অপশন বি যারা বলেছো, আয়নিত অবস্থায় থাকে। প্লাজমায় কণাগুলো আয়নিত অবস্থায় থাকে। বলছে টিংচার অফ আয়োডিনে দ্রাবক কি? ভালো করে প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার করবে, একটা প্রশ্নও যেন ভুল না হয়। কেমন? তা বলছে টিংচার অফ আয়োডিনে দ্রাবক কি? আয়োডিন, জল, অ্যালকোহল নাকি কার্বন ডাই অক্সাইড? দ্রাবকের কথা জিজ্ঞাসা করেছে। সঙ্গে সঙ্গে যারা বলেছে অপশান সি, অ্যালকোহল হয়ে যাবে সঠিক উত্তর। বলছে দেখো যে টিন্ডাল প্রভাব নিচের কোন ঘটনার কারণে ঘটে? বুঝে অ্যান্সার করো। যে টিন্ডাল প্রভাব আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ নাকি আলোর বিচ্ছুরণ? বলো, কমেন্টে অ্যান্সার করবে কিন্তু। কেমন? তা সঠিক উত্তর অপশান গ যারা বলেছো যে আলোর বিক্ষেপণের জন্যই কিন্তু টিন্ডাল প্রভাব লক্ষ্য করা যায়। অপশান গ আমাদের সঠিক উত্তর, আলোর বিক্ষেপণ। চলে আসো, বলছে লৌহ আকরিক থেকে লোহা পৃথক করার সময় হালকা ধাতুমল ওপরে ভেসে ওঠে কেন? উচ্চ তাপমাত্রা, কম ঘনত্ব, বেশি ঘনত্ব নাকি চুম্বকীয় ধর্মের কারণে? কোনটি সঠিক উত্তর হবে? বলো, যে লৌহ আকরিক থেকে লোহা পৃথক করার সময় হালকা ধাতু মলগুলো উপরে উঠে আসে, কারণ কি? কারণ তাদের কম ঘনত্বের জন্য। অপশান বি যারা বলেছো তোমাদের সঠিক হয়ে গেছে। চলে আসো পরের প্রশ্ন, যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের বর্ণ কেমন? প্রত্যেকটা প্রশ্ন এখানে 3টে মক টেস্ট মিলিয়েই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম এনসিইআরটির পাঠ্য বই থেকে তোলা, একটাও কিন্তু বাইরে থেকে তোলা নয়। সবই পাঠ্য বই থেকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তুলেছি। কেমন? যেটা তোমার মনে হবে দাদা এটা বাইরের প্রশ্ন আমাকে বলবো, আমি পাঠ্য বইয়ের পেজ নাম্বার বলে দেবো। কেমন? দেখো, তা বলছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের রং কেমন? বলো, হলুদ, সবুজ, বর্ণহীন নাকি নীল রং? তার সঠিক উত্তর এখানে যারা বলেছো অপশান সি, বর্ণহীন। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো গন্ধযুক্ত একটা বর্ণহীন গ্যাস। অপশান সি যারা বলেছো। বলো, নিচের কোনটি বিশুদ্ধ পদার্থের উদাহরণ? বিশুদ্ধ পদার্থের কথা জানতে চাইছে। দুধ, বায়ু, বরফ আর ইট। বলো, সঠিক উত্তর অপশান গ, বরফ যারা বলেছো। কারণ দুধ, বায়ু, ইট এগুলো সবই মিশ্রণ। বলো অ্যাটম, বুঝবে কিন্তু হ্যাঁ, যে অ্যাটম শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? বলো, জন ডাল্টন, ল্যাভোয়েশিয়ার নাকি ডেমোক্রিটাস নাকি রাদারফোর্ড? অ্যাটম শব্দটার কথা বলা হচ্ছে। তা অপশান গ যারা বলেছো, ডেমোক্রিটাস, মানে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ইনিই কিন্তু অ্যাটম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। অ্যাটম, তাই না?
বলছে পূর্বে, পূর্বে মানে আগে, আগে পারমাণবিক ভরের একক কি হিসাবে ব্যবহৃত হতো? জি, ইউ, মোল নাকি এএমইউ? বলো, আগের কথা বলেছি কিন্তু বর্তমান নয়। বলো সঠিক উত্তর, যে এএমইউ হিসাবে ব্যবহৃত হতো আগে পারমাণবিক ভরের এককটা, বর্তমানে কি? বর্তমানে ইউ। তাহলে প্রশ্ন আমাদের সঠিক উত্তর হবে ঘ, অপশান ঘ যারা বলেছ। বলো নিচের কোন মৌলটি একাধিক যোজ্যতা প্রদর্শন করে? একাধিক যোজ্যতা প্রদর্শন করে। বারবার করে ক্লাস পড়ানোর সময় কিন্তু আমি তোমাদের এইসব তথ্যগুলো বলে দিয়েছিলাম। তা সঠিক উত্তর সোডিয়াম, অক্সিজেন, লোহা নাকি ক্যালসিয়াম? বলো সঠিক উত্তর কী হবে যে দাদা? চারটে অপশান দেখেই আমরা বলে দেবো যে লোহা, লোহার ক্ষেত্রে কিন্তু একাধিক যোজ্যতা প্রদর্শন করে। বলো যোজ্যতা বিনিময় পদ্ধতিকে কি বলা হয়? যোজ্যতা বিনিময় পদ্ধতিকে যোগ পদ্ধতি, ক্রস পদ্ধতি, বিয়োগ পদ্ধতি নাকি বিভাজন পদ্ধতি? দেখো এই প্রশ্ন দেখা মাত্র অনেকেই বলবে দাদা তোমার পরীক্ষা মানে পাঠ্য বইতে কোথায় লেখা আছে যে যোজ্যতা বিনিময়ের পদ্ধতি হচ্ছে তোমার এই রকম পদ্ধতি, যোগ বিয়োগ বা এরকম পদ্ধতি? লেখা নেই, কিন্তু কনসেপ্ট থেকে বুঝতে হবে যে যোজ্যতা বিনিময় বা সংকেতের সময় দেখো আমরা কিন্তু এরকম ক্রস হচ্ছে তোমার ক্রসের মতো, মানে এর যা যোজ্যতা সেটা এর মানে এই পাশের মৌলের সাথে বসবে, এই পাশে যে যোজ্যতা থাকবে সেটা এই পাশের মৌলের সাথে বসবে, তাই না? তাহলে সঠিক উত্তর কী হবে বলো? বুঝেই গেছো, অপশান বি যারা বলেছো যে ক্রস পদ্ধতি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে যোজ্যতা বিনিময় পদ্ধতিকে ক্রস পদ্ধতি বলে। বলো পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 19, 20, 39 না 40? সঠিক উত্তর কী হবে? যে পটাশিয়ামের কথা জানতে চাইছি আমরা, গ বলবো সঠিক উত্তর, তাই না? যারা গ বলেছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে 39। নিচের কোন সূত্রটি প্রযোজ্য? তা বলছে দেখো যে 4 ইউ হাইড্রোজেনের সাথে 32 ইউ অক্সিজেন মিশিয়ে 36 ইউ জল তৈরি হলো। তা এই তথ্যটা তুমি দেখে তুমি এখানে বলবা কোন সূত্রটা প্রযোজ্য? এখানে নির্দিষ্ট অনুপাতের সূত্র, ভর সংরক্ষণ সূত্র, গ্যাসের সূত্র নাকি শক্তি সংরক্ষণ সূত্র? সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো অপশান বি যারা বলেছো দাদা, এখানে ভর সংরক্ষণের সূত্রটাই বলছে, যে যেখানে দেখো হাইড্রোজেনের যা ভর ছিল, অক্সিজেনের যা ভর ছিল, এদের দুটো মিলিয়ে কিন্তু সেই ভরটাই, মানে দুটো যোগ করলে যা হয় সেটাই হবে, কখনো কমবেও না বাড়বেও না, কারণ ভর অবিনশ্বর, যার সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে অপশান বি যারা বলেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর। চলে আসো, আমাকে লাস্টে কিন্তু কমেন্টে জানাবে যে তুমি ইজি, মডারেট আর টাফ তিনটে মক টেস্টেই কেমন নাম্বার পেয়েছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এটা আমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। দেখো পরের প্রশ্ন বলছে যে একটি মৌলিক পদার্থের পরমাণু অন্য মৌলিক পদার্থের পরমাণু থেকে ভিন্ন হয় নিচের কোনটির পার্থক্যের কারণে? বলো একটি মৌলিক পদার্থের পরমাণু অন্য মৌলিক পদার্থের পরমাণু থেকে আলাদা হয় কেন? কোন সংখ্যার জন্য? নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা নাকি আণবিক ভরের জন্য? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর দাদা প্রোটন সংখ্যার জন্য, প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা। কেমন? অপশান গ যারা বলেছো। বলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আলফা কণাগুলো কেন খুব বেশি বিচ্যুতি হবে না বলে মনে করা হয়েছিল? দেখবা একদম এনসেটে লাইন লাইন তুলে কিন্তু প্রশ্ন করা, ঠিক আছে? তা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আলফা কণাগুলো কেন খুব বেশি বিচ্যুত হবে না বলে মনে করা হয়েছিল? কারণ এদের আধার নেই তাই, নাকি এদের ভর কম তাই, নাকি এরা প্রোটনের তুলনায় ভারী তাই, নাকি এরা ধীর গতি তাই? সঠিক উত্তর বলবা যে দাদা অপশন সি, এরা প্রোটনের তুলনায় ভারী বলে তাই। কেমন? পরের প্রশ্ন বলো অ্যান্সার, যে পরমাণুর ব্যাসার্ধ এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত কত? প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে, অবশ্যই দিতে পারে। সরাসরি যদি এখানে বলতো যে হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের মানে হচ্ছে তোমার পরমাণুর ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কত গুণ, ঠিক আছে, সেটা না বলে জাস্ট বলেছে যে পরমাণুর ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাতটা বলো। 10⁻3, 10⁻4, 5 না 6? সঠিক উত্তর অপশান গ যারা বলেছো 10⁵ হয়ে যাবে সঠিক উত্তর। বলো ফ্লোরিনের সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? বলো ফ্লোরিনের সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? তা বলে দিবা যে ফ্লোরিনের ক্ষেত্রে 7, অপশান সি যারা বলেছো 7 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা বলো ক্লোরিনের গড় পারমাণবিক ভর কত? 35 ইউ, 36, 35.5 নাকি 37?
ক্লোরিনের গড় পারমাণবিক ভর অপশান গ যারা বলেছো যে দাদা 35.5 আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলো যে লাস্ট প্রশ্ন দেখো ইজি টাইপের যে মক টেস্টটা রেখেছিলাম, যে নিচের হাইড্রোজেনের কোন আইসোটোপটিতে কোনো নিউট্রন থাকে না? হাইড্রোজেনের কোন আইসোটোপটিতে কোনো নিউট্রনই থাকে না? ডয়টেরিয়াম, টিট্রিয়াম, প্রোটিয়াম নাকি ভারী হাইড্রোজেন? কোনটা সঠিক উত্তর হবে বলো? তার সঠিক উত্তর অপশান গ যারা বলেছো যে প্রোটিয়াম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই ছিল তোমাদের ইজি টাইপের একটা মক টেস্ট আমি রেখেছিলাম। আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাও যে এখান থেকে তোমার কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে 20টার মধ্যে। চলে আসো এবার দেখে নাও যে মডারেট টাইপের আমি কিন্তু মক টেস্ট মানে তৈরি করার চেষ্টা করেছি। একটু দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলছে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের অল্প পরিমাণ কেলাস বিশাল জলকে রঙিন করতে পারে। এই দ্রবণটিকে বারবার পুনরাবৃত্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন, লঘুকরণ, ঘনীভবন নাকি স্ফুটন? যারা ভালো করে পড়েছো, আমার ক্লাসগুলো শুনেছো, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবা। তা সঠিক উত্তর বলবা দাদা যে বারবার দ্রবণটিকে পুনরাবৃত্ত করার প্রক্রিয়াকে বলা হয় লঘুকরণ, তাই না? বারবার তোমার হচ্ছে জল তুলে তুলে মিশিয়ে মিশিয়ে এটা করলে পরেও কিন্তু হালকা রং থেকে যাবে, অর্থাৎ আমরা বলবো সেই প্রক্রিয়ার নাম লঘুকরণ। অপশন বি যারা বলেছো। চলে আসো পরের প্রশ্নের অ্যান্সার করো যে একই ঘরে 25°C এবং 60°C তাপমাত্রায় রাখা সুগন্ধির মধ্যে কোনটিতে ব্যাপন দ্রুত হবে এবং কেন হবে বলো? ভালো করে বুঝেছো? একটা ঘরের মধ্যেই রাখা আছে, যেখানে দুটো সুগন্ধি, যার মধ্যে একটা হচ্ছে মানে একই ধরনের সুগন্ধি, এক জায়গায় কি করা হচ্ছে 25°C উত্তাপ্ত করা হচ্ছে, আর এক জায়গায় 60°C উত্তাপ্ত করা হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে ব্যাপনটা দ্রুত হবে এবং কেন হবে বলবা দাদা? দেখো অপশানগুলো দেখে নাও যে 25°C কারণ কণার ঘনত্ব বেশি তাই, 60° কারণ কণার গতিশক্তি বেশি তাই, 25°C কারণ কণার সংখ্যা বেশি তাই, নাকি 60° কণার ঘনত্ব বেশি বলো? তা চারটে অপশান দেখে নিয়েছো, সঠিক উত্তর বলবা যে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। 60°C যে কণা মানে যে সুগন্ধিটা মানে সুগন্ধির যে যতটুকু রাখা হয়েছিল সেখানকার কণাগুলোর মধ্যে কিন্তু ব্যাপনটা বেশি দেখা যাবে। কারণ কি? কারণ কণার গতিশক্তি সেখানে বেশি থাকবে। কারণ আমরা পড়েই নিয়েছি যে উষ্ণতা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, তাই না? আর গতিশক্তি বৃদ্ধি পায় বলেই কিন্তু পদার্থ মানে সেই কণাগুলো আরও বেশি বেগে কাঁপতে থাকে বা ছোটাছুটি করতে থাকে। তাহলে সেই অনুযায়ী তুমি কনসেপ্ট যেহেতু তোমার ক্লিয়ার থাকলে আরামসে করতে পারবে। বলো সিরিঞ্জ পরীক্ষায় দেখবা সিরিঞ্জের একটা পরীক্ষা আছে, তাই সেই সিরিঞ্জ পরীক্ষার মাধ্যমে মূলত কোন ধর্ম প্রমাণিত হয়? যে সিরিঞ্জ পরীক্ষার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? পদার্থের ভর সংরক্ষণ সম্পর্কে, সংকোচনশীলতা সম্পর্কে, দ্রাব্যতা সম্পর্কে নাকি তাপ পরিবাহিতা সম্পর্কে? কি সম্পর্কে আমরা কিসের জন্য আমরা সিরিঞ্জ পরীক্ষাটা করেছিলাম বলো? বলো সঠিক উত্তর কী হবে? সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো দাদা অপশান বি যে সংকোচনশীলতা আমাদের সঠিক উত্তর হবে। তার জন্যই কিন্তু আমরা সিরিঞ্জের পরীক্ষাটা করেই বুঝতে পারি পদার্থের সংকোচনশীলতা। চলে আসো পরের প্রশ্নের অ্যান্সার দাও যে কোনো তরলের বাষ্পীভবনের হার কোনটির সাথে সমানুপাতিক? ভালো করে বোঝো, কোনো তরলের বাষ্পীভবনের হার কোনটির সাথে সমানুপাতিক? আর্দ্রতা, বায়ু প্রবাহের বেগ, তরলের আয়তন নাকি পাত্রের উচ্চতা বলো? সঠিক উত্তর কী হবে? অপশান খ যারা বলেছো বায়ু প্রবাহের বেগ। দেখো সমানুপাত বলেছে, আর তরলের বাষ্পীভবন যেমন আমরা পড়েছিলাম যে তরলের বাষ্পায়ন বৃদ্ধি পায় তোমার হচ্ছে যদি বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় তাহলেও বৃদ্ধি পাবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাহলেও বৃদ্ধি পাবে, তাই না? কিন্তু আর্দ্রতা যত কম হবে বাষ্পায়ন তত বেশি হবে। তাহলে আর্দ্রতার সাথে কিন্তু কম বেশি অর্থাৎ বুঝতে পারছো এটাকে ব্যস্ত সম্পর্ক আর কি বাষ্পীভবনের সাথে। আর আয়তনের সাথেও বলবা ব্যস্ত সম্পর্ক, পাত্রের উচ্চতার সাথেও কিন্তু উচ্চতা যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে, অর্থাৎ এর সাথেও কিন্তু ব্যস্ত সম্পর্ক। শুধুমাত্র বায়ু প্রবাহের বেগের সাথে কিন্তু সঠিক সমানুপাতিক সম্পর্ক। বায়ু প্রবাহের বেগ যত বৃদ্ধি পাবে বাষ্পায়নও তত বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু। চলো পরের প্রশ্ন বলো যে যদি দ্রবণে অতিরিক্ত কপার সালফেট দেওয়া হয় এবং তা আর না মিশে নিচে জমে যায় তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা সেটা কি সমসত্ব মিশ্রণ হয়ে গেল, নাকি সেটা অসমসত্ব মিশ্রণ, নাকি সম্পৃক্ত দ্রবণ, নাকি তোমার হচ্ছে বিশুদ্ধ পদার্থ বলো?
কোনটা হবে সঠিক উত্তর? বলবো দাদা অপশান সি আমাদের সঠিক উত্তর, যে সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে, তাই না? যেখানে আর অতিরিক্ত কপার সালফেট মেশানো যাবে না, আর মেশালে পরেও তা কি নিচে জমা হয়ে যাবে। এই এই তথ্য থেকে আমরা এটাই বলবো যে এক্ষেত্রে কি নির্দেশ করছে, এক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত দ্রবণকে নির্দেশ করছে, তাই না? চলো পরের প্রশ্ন বলছে যে নিচের কোন মিশ্রণটি টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না? ইমালশন, কপার সালফেটের দ্রবণ, দুধ, স্টার্চ। অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো ভুল করে, ওই জন্য আমি কিন্তু এটা মডারেট টাইপের প্রশ্নের মধ্যে রেখেছি। তাই এখানে সঠিক উত্তর বলবে যে দাদা অপশান বি, কপার সালফেটের দ্রবণের ক্ষেত্রে কিন্তু কোনো টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না। দেখবা ওই যে তোমার হচ্ছে তোমার হচ্ছে ওই যে কলয়েডীয় যে দ্রবণ, মানে দেখবা দ্রবণ, প্রলম্বন, তারপরে কলয়েড আছে না, ওর নিচে দেখবা যে গ্লাস টিলাস দিয়ে ছবি ছবি আছে না, ওর নিচে দেখবা দুটো ছোট ছোট লাইন লেখা রয়েছে, ওখানে দেখবা একটা লাইনে লেখা রয়েছে যে কপার সালফেটের দ্রবণের ক্ষেত্রে কিন্তু টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না, দুধ আর জলের মিশ্রণে কিন্তু সেটা করে। কেমন? চলো তারপরে প্রশ্ন বলছে যে বায়ু থেকে নাইট্রোজেন, আর্গন এবং অক্সিজেন পৃথকীকরণের ক্ষেত্রে আংশিক পাতন কলামে তরলীকৃত বায়ু গরম করার সময় সর্বপ্রথম কোন গ্যাসটি গ্যাসীয় আকারে বেরিয়ে আসবে এবং সর্বশেষে কোনটি অবশিষ্ট পড়ে থাকবে? বলো, ভালো প্রশ্ন। বলবা দাদা যে আমরা বায়ুতে বিভিন্ন গ্যাস রয়েছে, তার মধ্যে আমরা পড়ে নিয়েছিলাম, দেখেছিলাম যে নাইট্রোজেন, আর্গন আর অক্সিজেন। তা এদেরকে আংশিক পাতনে ফেললে পরে কোনটা সর্বপ্রথম বেরিয়ে আসবে আর কোনটা মানে সবার শেষে থেকে যাবে? তার সঙ্গে সঙ্গে বলবা যে আমাদের চারটে অপশান দেখেছো, আমি আর অপশান বললাম না। অপশান খ যারা বলেছো দাদা যে প্রথমে নাইট্রোজেন বেরিয়ে আসবে, কারণ কি? কারণ নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কি? নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কম, আর যার স্ফুটনাঙ্ক কম সে কিন্তু বেরিয়ে আসে আগে। আর অক্সিজেনের স্ফুটনাঙ্ক বেশি, তাই সবার শেষে অক্সিজেন পড়ে থাকবে। বিষয়টা বুঝতে পারলে? চলো আচ্ছা পরের প্রশ্ন বলো যে সাধারণত ধাতু সমূহ কঠিন, উচ্চ গলনাঙ্ক ও ধাতব উজ্জ্বলতা প্রদর্শন করে। তা নিচের কোনটি ভৌত বৈশিষ্ট্যের ব্যতিক্রম, মানে ধাতু হলেও ধাতুর বৈশিষ্ট্য দেখাচ্ছে না এবং তার কারণটা সঠিক নির্দেশ করে, মানে সঠিক কারণটা নির্দেশ করে আর কি? কোনটা? তাও অপশান দেখো যে গ্যালিয়ামের কথা বলা হচ্ছে যে যার উচ্চ গলনাঙ্ক রয়েছে, নাকি সোডিয়ামের কথা বলা হচ্ছে যেটি অত্যন্ত শক্ত, নাকি পারদের কথা বলা হচ্ছে যা সাধারণত তাপমাত্রায় তরল কিন্তু ধাতব উজ্জ্বলতা আছে, নাকি তামার কথা বলা হচ্ছে যা বিদ্যুতের অপরিবাহী? বলো সঠিক উত্তর কি হবে? বোঝো, আগে প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে, কনসেপচুয়াল প্রশ্ন এখনকার সময় কিন্তু আসছে। তার সঙ্গে সঙ্গে বলবা যে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো কঠিন হয়, উচ্চ গলনাঙ্ক হয়, উজ্জ্বলতা থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর ব্যতিক্রম এখানে দেখা মাত্রই বলবা পারদ হয়ে যাবে ব্যতিক্রম। কোন দিক থেকে? ওই যে দাদা পারদ কিন্তু কি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, কিন্তু কিন্তু তার উজ্জ্বলতা আছে, তাই না? তাহলে অপশান সি বলবা এখানে সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন বলো যে মিশ্রণ এবং যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? মিশ্রণ এবং যৌগের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? 1 নম্বরে বলছে একটি মিশ্রণ তার উপাদানগুলির বৈশিষ্ট্য দেখায়, কিন্তু একটি যৌগের বৈশিষ্ট্য তার উপাদানগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। 2 নম্বর বলছে একটি মিশ্রণ প্রস্তুত করার সময় শক্তি শোষিত বা নির্গত হয়, কিন্তু একটি যৌগ প্রস্তুত করার সময় তা হয় না। 3 নম্বর বলছে একটি মিশ্রণের উপাদানগুলোকে ভৌত পদ্ধতিতে আলাদা করা যায়, কিন্তু একটি যৌগের উপাদানগুলোকে ভৌত পদ্ধতিতে আলাদা করা যায় না। আর 4 নম্বর বলছে একটি মিশ্রণ সমসত্ব বা অসমসত্ব হতে পারে, কিন্তু একটি যৌগ সমসত্ব হবে। বলো, চারটে অপশান পড়ে নিয়েছো, সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো দাদা এটা মিশ্রণ আর যৌগের সঠিক বৈশিষ্ট্য নয়। নয় কারণ কি? এখানে বলছে একটি মিশ্রণ প্রস্তুত করার সময় কোনো শক্তি শোষিত বা নির্গত হয়, এটা হয় না। হয় কি? তুমি বালির সঙ্গে হচ্ছে পাথর মিশাচ্ছ, মানে ছোটো ছোটো খোয়া মিশাচ্ছ বালির মধ্যে, তাতে কি কোনো শক্তি বেরোবে না শক্তি দিতে হবে? মানে তাপ শক্তির কথা ভাবো, যে কোনো হিট দিতে হবে, কোনো শক্তির প্রয়োজন হবে কি? প্রয়োজন হবে না, তাই না? তাহলে সেক্ষেত্রেই বলবা এই তথ্যটা কিন্তু ভুল। কেমন? চলে আসো পরে প্রশ্ন বলছে যে ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি আধুনিক গবেষণায় আইসোটোপ আবিষ্কারের ফলে পরিবর্তিত এবং ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়েছে? বলো, ভালো প্রশ্ন, কিন্তু একটু বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করবা। ভালো করে বোঝো যে ডাল্টন তো অনেকগুলোই স্বীকার্য দিয়েছিল, তার মধ্যে কোন স্বীকার্যটা আধুনিক গবেষণার মাধ্যমে আইসোটোপের আবিষ্কারের ফলে একটা স্বীকার্যকে ভুল বলে ধরা হয়েছে? তা সেটা কোন স্বীকার্য? 1 নম্বর
বলছে দেখো যে পরমাণু অবিভাজ্য এবং একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। 2 নম্বরে বলছে একই মৌলের প্রত্যেকটি পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম অভিন্ন, আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো সরল পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যায় অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। বলো, এর মধ্যে চারটেই তো তোমার হচ্ছে ডাল্টনের স্বীকার্য, কিন্তু কোন স্বীকার্যটা আমাদের দেখায় যে আইসোটোপ আবিষ্কারের পরে দেখায় যে এটা ভুল বলেছে। তার সঙ্গে সঙ্গে বলবা যে এখানে চারটে অপশন দেখে বলবো অপশন গ আমাদের সঠিক উত্তর হবে দাদা, যে একই মৌলের প্রত্যেকটি পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম অভিন্ন। এটা বলেছিল জন ডাল্টন, কিন্তু যখনই আইসোটোপ আবিষ্কৃত হয় তখনই আমরা দেখলাম যে না, এটা ঠিক নয়। আইসোটোপের ক্ষেত্রে দেখা যায় যে একই মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও তাদের ভর কিন্তু আলাদা আলাদা। একটু ভেবে দেখো, যেমন কার্বন তো একটা মৌল, কার্বন 12 পাওয়া গেছে, কার্বন 13 পাওয়া গেছে, কার্বন 14ও পাওয়া গেছে, তাহলে এদের ভর কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না বস? তাহলে এই তথ্যটা কিন্তু পরবর্তীকালে যখনই আইসোটোপ আবিষ্কৃত হয়, এই 1 নম্বর বলছি কেন, এটা নয়, 2 নম্বরটা এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, যে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন এর গড় পারমাণবিক ভর, এটা অবশ্যই আমরা জানি। বলছে যদি ক্লোরিনের দুটি প্রধান আইসোটোপ, একটা ক্লোরিন 35 আর একটা 37, তবে প্রকৃতিতে ক্লোরিন 35 আইসোটোপের শতকরা প্রাচুর্য কত? বলো বলো, অনুপাত যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে। দুটো আইসোটোপের অনুপাত 3:1, এটাও বলে দিলাম। বলো, তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে দাদা অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। যে হচ্ছে আমরা জানি যে ক্লোরিন 35 যেটা, সেটা হচ্ছে প্রকৃতিতে মোটামুটি 75% মতো পাওয়া যায়, তাই না? এবার দেখো এটা টোটালে 4 সমান 100% ধরো, তাহলে প্রথমটাই হচ্ছে 35 Cl35 মানে ক্লোরিন 35, আর পরের ইউনিটটা কার? Cl37 এর। তাহলে 4 সমান এত হলে 3 সমান কত? সিম্পল 75, তাই না? চলো পরের প্রশ্ন, বলো যে কার্বন 12 কে পারমাণবিক ভরের মানদণ্ড হিসাবে গ্রহণ করার কারণ কি? কেন কার্বন 12কেই মানে কার্বনের এই আইসোটোপকেই পারমাণবিক ভর মাপার জন্য গ্রহণ করা হয়েছিল? কারণটা কি? এটি সবচেয়ে হালকা মৌল তাই, এটি স্থিতিশীল এবং সহজলভ্য তাই, এটি তেজস্ক্রিয় তাই, এটি তরল অবস্থায় থাকে তাই। বলো, তার সঠিক উত্তর বলবা অপশান বি যারা বলেছো তোমাদের সঠিক হচ্ছে, যেটি স্থিতিশীল এবং সহজলভ্য, সেই কারণেই কিন্তু পারমাণবিক ভর মাপা বিভিন্ন মৌলের পারমাণবিক ভর মাপার জন্য কার্বন 12কেই কিন্তু বেছে নেওয়া হয়েছে। বলো 1 ইউ প্রায় কিসের সমান, কত কেজির সমান? বলো, চারটে অপশান দেখো, দেখে বলো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? সরাসরি এনসিইআরটির পাঠ্য বইতে তুমি এটা পাবে না, যেটা পাবে না আমি বলে দিচ্ছি, কেমন? চিন্তার কোনো কারণ নেই। ধরো প্রশ্নটা ধরো তুমি বই খুলেই একদম খুঁটে 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 মিলাচ্ছ যে পেলেই না, তাহলে তোমার অনেকটা সময় নষ্ট হবে, সেই জন্য আমি বলে দিলাম, কেমন? তা ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে 1 ইউ সমান 1.66 ইন্টু 10⁻27 কেজি। মাথায় থাকবে কি বললাম, যে 1 ইউ সমান 1.66 ইন্টু 10⁻27 কেজি। চলো তারপরে প্রশ্নটা বলি, নাইট্রাইট আয়নের আয়নীয় চার্জ কত? ভালো করে বোঝো কি বলছে, নাইট্রাইট আয়নের আয়নীয় চার্জ আমাদের জানতে চাইছে। এই যে 4টি অপশন দেওয়া হয়েছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে আমাকে কমেন্ট করো। বলো, অপশন ডি যারা বলেছো যে দাদা নাইট্রাইট আয়নের ক্ষেত্রে -3, মাইনাসটা অবশ্যই দেবে, কেমন? -3 হয়ে যাবে আয়নীয় চার্জ। পরের প্রশ্ন বলো, যে অ্যালুমিনিয়াম সালফেটের সঠিক আণবিক ভর বার করো। খুব ভালো প্রশ্ন, বলো, একটু সময় দিচ্ছে হিসাব করার জন্য, হিসাব করে নাও, করে নিয়ে কমেন্টে সঠিক উত্তর বলো যে অ্যালুমিনিয়াম সালফেটের সঠিক আণবিক ভর অথবা সাংকেতিক ভর যাই বলুক না কেন কি করে করতে হয়। দেখো সংকেতটা আমি একটু ভালো করে লিখি, এখানে তো অতটা ভালো হয়নি। Al2টা এখানে হবে, তারপরে দেখো ব্যাকেটের মধ্যে এখানে S, এখানে O, SO4, আর এই ব্যাকেটটা দিয়ে তারপরে 3, এরকম হবে লেখাটা, সংকেতটা, কেমন? এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে এবার বলো কি করবা, তোমাকে জানতে হবে যখনই আণবিক ভর বা সাংকেতিক ভর বার করতে হয় তোমাকে কিন্তু প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানতে হবে। তুমি বলবা দাদা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, আর এখানে 2 দেখে বুঝতে পারছি এখানে 2 পিস অ্যালুমিনিয়ামের পরমাণু আছে, তাই 2 দিয়ে গুণ করব। সালফারের ক্ষেত্রে এখানে কিছু নেই, মানে একটাই পরমাণু আছে। এবার তোমাকে বুঝতে হবে
এই SO4 পুরোটাই ব্র্যাকেটের মধ্যে এবং ব্র্যাকেটের বাইরে একটা সংখ্যা লেখা আছে। এই ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা লেখা থাকে সেই সংখ্যা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ হবে। তাহলে S এর এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 অক্ষে 3, তাহলে বলবা এখানে S3 মানে সালফারের 3টে পরমাণু। আর অক্সিজেনের ক্ষেত্রে বলবা এখানে অলরেডি 4 রয়েছে, 4 এর সাথে 3 গুণ করে 3 4 12, অক্সিজেনের 12টা পরমাণু। এবার বলে দাও সালফারের, বলবা সালফারের হচ্ছে পারমাণবিক ভর 32, তার সঙ্গে 3 পিস আছে তাই 3 দিয়ে গুণ করব। 16 তোমার হচ্ছে অক্সিজেনের হচ্ছে 16, তাই না? আর এখানে 12 পিস আছে তাই 12 দিয়ে গুণ করব। বলো এবার হিসাব করো, দেখো 27 দুগুণি হয় 54, 3 32 কত? 3 32 হচ্ছে 96, আর এখানে যোগ হবে 16 12 গুণ করো, দেখো 16 10কে 160, আর 16 দুগুণি 32, 160 আর 132 হয় 100 কত? 92, 192। এবার যোগ করো, দেখো হচ্ছে 6 আর 4 10 আর 2 12, 9 9 18, 18 আর এদিকে 23, আর হচ্ছে 24 4 2, আর এদিকে 1 3 মানে 342 ইউ আমাদের সঠিক উত্তর, অপশান গ তোমরা যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়েছে। কেমন? চলে আসো পরের প্রশ্নে। বলছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখা যায় যে খুব অল্প সংখ্যক আলফা কণা সোনার পাত দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে 180 ডিগ্রি কোণে ফিরে আসে। এই নির্দিষ্ট পর্যবেক্ষণটি পরমাণুর গঠন সম্পর্কে নিচের কোন সিদ্ধান্তটিকে সবচেয়ে জোরালোভাবে প্রমাণ করে? বুঝতে পেরেছো প্রশ্ন? হ্যাঁ, এবার বলো। 1 নম্বর অপশন বলছে যে পরমাণুর অধিকাংশ স্থান শূন্য, এটা বোঝায় এই পরীক্ষা থেকে যেখানে একটা কণা যেই বরাবর গিয়েছে ঠিক সেই বরাবর ফিরে এসছে। দেখো 2 নম্বর অপশনে বলছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। 3 নম্বরে বলছে যে পরমাণুর কেন্দ্রে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক আধানযুক্ত এবং উচ্চ ঘনত্বের নিউক্লিয়াস বিদ্যমান। 4 নম্বর বলছে যে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। বলো এই পরীক্ষা থেকে আমরা কি বুঝি? আলফা কণার পরীক্ষায় যেখানে একটা মানে যে একটা কণা দেখা গিয়েছিল যে একদম যে পথে গেছে সেই পথেই ফিরে এসছে, তাহলে এইটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি অপশান গ যারা বলেছো তোমাদের সঠিক উত্তর যে দাদা পরমাণুর কেন্দ্রে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক আধানযুক্ত এবং উচ্চ ঘনত্বের নিউক্লিয়াস বিদ্যমান, তাই না? সেই কারণেই কিন্তু এইটাই এই সিদ্ধান্তটাই আমরা সব থেকে ভালো মতো বুঝতে পারি এই 180 ডিগ্রি কোণে কণাটা ফিরে আসার জন্য। চলো পরের প্রশ্নের অ্যান্সার বলো যে রাদারফোর্ডের উক্তিতে আগুনের গোলা ফিরে আসা আগুনের গোলা ফিরে আসা কি নির্দেশ করে? দেখবা খুব সুন্দর করে কিন্তু নিচে ওই যে তোমার রাদারফোর্ডের সিদ্ধান্তর নিচে কিন্তু খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট অক্ষরের মধ্যে কিন্তু রাদারফোর্ডের একটা সিদ্ধান্ত বলে লেখা আছে কয়েকটা লাইন, ঠিক আছে? সেখানে কিন্তু আগুনের গোলা ফিরে আসার কথাটা উল্লেখ আছে। তা এই রাদারফোর্ডের উক্তিতে আগুনের গোলা ফিরে আসা ইলেকট্রনের গতিকে নির্দেশ করে, নাকি আলফা কণার প্রতিফলনকে নির্দেশ করে, নাকি নিউট্রনের শক্তি, নাকি পরমাণুর বিস্ফোরণ, কোনটাকে নির্দেশ করে বলো? বলবো দাদা অপশান খ এখানে সঠিক উত্তর হবে যে আলফা কণার প্রতিফলনকে নির্দেশ করে। চলে আসো পরের প্রশ্ন। বলছে যে নিচের কোনটি নিলস বোর এর রচিত বই নয়? এই 4টে অপশনের মধ্যে কোন বইটা নিলস বোরের রচিত নয়? এটাও কিন্তু পাঠ্য বইয়েরই প্রশ্ন। প্রথমে বলছে দেখো দ্য থিওরি অফ স্পেকট্রা অ্যান্ড অ্যাটমিক কনস্টিটিউশন, অ্যাটমিক থিওরি অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ নেচার, দ্য ডেসক্রিপশন অফ নেচার, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। তো এই 4টে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে অ্যান্সার করেই দিয়েছো যে অপশান ঘ আমাদের সঠিক উত্তর হবে। এই নামের কোনো বই কিন্তু আমরা পড়িনি পাঠ্য বইতে যে রাদার তোমার ওই নিলস বোর লিখেছিল, কিন্তু ওপরে 3টে আমরা পড়েছি, তাই না? চলে আসো পরের প্রশ্ন। বলো যে ফসফরাস মৌলের সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? বলো তাহলে তোমার ফসফরাসের পারমাণবিক সংখ্যা বা বলতে পারো যে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? তাহলেই না তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। বলো আমি বলে দিলাম, আচ্ছা তোমরা অ্যান্সার হয়তো করে দিয়েছো, এবার আমি বলে দিচ্ছি ফসফরাসের কিন্তু 15টা ইলেকট্রন বা বলতে পারো যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। তা 15 হওয়া মানেই বুঝতে পারছো যে 2 8 আর 5 হয়ে যাবে দাদা সঠিক উত্তর, অপশান খ আমাদের এখানে সঠিক উত্তর নেব, তাই না? চলে আসো তারপরে লাস্ট প্রশ্ন। দেখো কি বলছে যে একটি মৌলের Z3 হলে মৌলটির নাম আর যোজ্যতা কি হবে? জেড মানে কি বলো তো বস?
পড়তে হবে কিন্তু, ঠিক আছে, সব পাঠ্য বইতে দেওয়া আছে। এবার জেড মানে কি তুমি যদি সেটাই না জানো তাহলে কি করে অ্যান্সার করবা? জেড মানে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যাকে জেড চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 3? তাহলে সেই মৌলটার নাম বলো, আর সেই মৌলের যোজ্যতা কি হবে? নাম বলতে পারলেই হয়ে যাবে, যোজ্যতা তো বুঝতেই পারছো যে এই দুটো অপশন থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানতে পারলাম পারমাণবিক সংখ্যা 3 মানে প্রথম কক্ষে 2টো থাকবে, পরের কক্ষে একটাই পড়ে থাকবে, আর সেটাই হয়ে যাবে যোজ্যতা। আর যোজ্যতা 1 তো হচ্ছে, কিন্তু মৌলটার নাম কি? সোডিয়াম না লিথিয়াম? যদি একটু কমন সেন্স থাকে তুমি কিন্তু সর্বদাই শুনেছো সোডিয়ামের কখনোই 2, 3 এরকম পারমাণবিক সংখ্যা নয়, সোডিয়ামের 11। তাহলে কি উত্তর নেবে? অপশন খ যারা উত্তর নিয়েছো লিথিয়াম, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মাঝে মাঝে কমন সেন্সটাও কাজে লাগাতে হবে। তাহলে এই ছিল তোমাদের মডারেট টাইপের বেশ কিছু প্রশ্ন, আমি চেষ্টা করেছি যে মডারেট টাইপের রাখার, নিজেই তৈরি করেছি। তা কে কেমন পেরেছো একটু কমেন্টে জানিও। চলে আসো এবার টাফ লেভেলের প্রশ্ন রাখার চেষ্টা করেছি, এবার এগুলোর কিন্তু সঠিক উত্তর বলার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্ন বলছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে তোমার এই ম্যালিয়েবিলিটি বা বলতে বাংলায় বলে যে ঘাত সহতা বলতে কি বোঝায়? ম্যালিয়েবিলিটি বা ঘাত সহতা বলতে কি বোঝায় কঠিন পদার্থের ক্ষেত্রে? তাপ প্রয়োগে গলে যাওয়া, বল প্রয়োগে সরু তারে পরিণত হওয়া, নাকি চাপ প্রয়োগে পাতলা পাতে পরিণত হওয়া, নাকি চুম্বকত্ব ধারণ করা? বলো। সঠিক উত্তর অপশন গ যারা বলেছো যে দাদা চাপ প্রয়োগে পাতলা পাতে পরিণত হয়ে যাবে, সেটাই তো ঘাত সহতা, তাই না? ঘাত সহতা অর্থাৎ চাপ প্রয়োগে পাতলা পাতে পরিণত হবে, এইটুকু থেকেই তুমি আনসার গ নিয়ে নিবা। চলো পরের প্রশ্ন বলো যে নিচের কোন বৈশিষ্ট্যটি বোস আইনস্টাইন কনডেনসেট এর ক্ষেত্রে সত্য? কোন বৈশিষ্ট্যটা? তাই 1 নম্বর দেখো, প্রথম অপশনে বলছে যে এটি একটি আয়নীয় গ্যাস, এর অণুগুলো এলোমেলোভাবে ঘোরে, সমস্ত পরমাণু একই কোয়ান্টাম শক্তি স্তরে থাকে। 4 নম্বর অপশন বলছে এটি উচ্চ বিদ্যুৎ পরিবাহী। বলো সঠিক উত্তর কি হবে বলে ফেলো। বলবা যে দাদা কি? অপশান গ আমাদের সঠিক উত্তর হবে, যে সমস্ত পরমাণু একই কোয়ান্টাম শক্তি স্তরে থাকে, সেটাই হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট মানে পদার্থের পঞ্চম অবস্থার সঠিক বৈশিষ্ট্য, তাই না? তারপরে প্রশ্নে চলে আসো যে গ্রীষ্মকালে সুতির পোশাক পরলে আমরা আরাম বোধ করি কেন? 1 নম্বরে সুতি মানে সুতির কাপড় সুতির কাপড় তাপের কুপরিবাহী বলে বাইরের তাপ শরীরে ঢুকতে বাধা দেয় তাই, নাকি সুতির কাপড় ঘাম শোষণ করে পৃষ্ঠতলে ছড়িয়ে দেয় যা বাষ্পায়নের হার বাড়ায় তাই আমরা আরাম করি, নাকি সুতির তন্তু ঘামকে ঘনীভূত করে তরল অবস্থায় শরীরে ধরে রাখে সেই জন্য কি আমরা আরাম বোধ করি, নাকি সুতির কাপড় শরীর থেকে সরাসরি বিকিরণ পদ্ধতিতে তাপ বের করে দেয় সেই জন্য আমরা আরাম বোধ করি? কোনটা তোমার মতে সঠিক উত্তর হবে বলো? বলেই দিয়েছে অনেকেই, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর দাদা, যে সুতির কাপড় ঘাম শুষে নেয়, নিয়ে পৃষ্ঠতলে ক্ষেত্রফল ছড়িয়ে মানে সব জায়গায় সেই ঘামটা সারা মানে পুরো, দেখো না গরমের সময় যখন তুমি ছোটাছুটি মানে খেলাধুলা করো, দেখবা যে যেখানেই ঘামো না কেন পুরো জামাটাই তোমার ভিজে যাবে, তাই না? আর সেই মানে সুতির জামা পরলে পরে তাড়াতাড়ি ভিজে যাবে এবং সেটা তাড়াতাড়ি তোমার হচ্ছে বাতাসের সঙ্গে বিলীন হয়ে যাবে, তাই না? এবং জামাটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়, অর্থাৎ বলো অপশন খ এখানে সঠিক উত্তর, যে যা বাষ্পায়নের হারও বাড়িয়ে দেয়। তারপরের প্রশ্ন বলো যে একটি নির্দিষ্ট পদার্থের কঠিন দশা থেকে গ্যাসীয় দশায় সরাসরি রূপান্তরের সময় নিচের কোন ঘটনাটি সত্য নয়? ভালো করে বোঝো, বলছে একটি নির্দিষ্ট পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয়তে গেল অর্থাৎ ঊর্ধ্বপাতন ঘটলো, তা সেক্ষেত্রে কোন ঘটনাটা ঠিক হবে না? 1 নম্বরে বলছে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, নাকি সিস্টেমের এনট্রপি হ্রাস পায়, নাকি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, নাকি আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়? বলো। তা 4টে অপশন দেখা মাত্রই বলবে দাদা যে সঠিক উত্তর কি হবে বলো তো। এখানে প্রথমে অপশন বলছে দেখো আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, অবশ্যই দাদা অবশ্যই। কোনো একটা পদার্থ কঠিনে ছিল সেটা গ্যাসে গেল, কঠিন থেকে গ্যাসে গেলে কিন্তু পদার্থের কণাগুলো একদম কাছাকাছি কিন্তু ঠেকে থাকবে না, ফাঁক ফাঁক হয়ে যাবে, তাই না? আমরা পড়ে নিয়েছিলাম। তাহলে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, এটা তো সঠিক। আচ্ছা এটাই আমাদের সঠিক উত্তর হবে অপশন খ যারা বলেছো, কারণ এই সম্পর্কে আমরা কিন্তু কখনো পদার্থের মধ্যে পড়িনি, তাই না? এই 3 নাম্বারটা দেখো যে এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়,
অবশ্যই পদার্থের কণাগুলোর মধ্যে শক্তি বৃদ্ধি পায়, কঠিন থেকে গ্যাসে গেলে কণাগুলো আরও গতিতে এলোমেলোভাবে ছোটাছুটি করে, অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেয়েছে, এটা তো ঠিক। আর বলছে আণবিক আকর্ষণ বল হ্রাস পায়, অবশ্যই এটাও ঠিক, কারণ যখন কাছাকাছি ছিল, কঠিনে ছিল, তখন কণাগুলো কাছাকাছি ছিল, এর মানে কি বোঝাচ্ছে যে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বিরাট ছিল, যেই না গ্যাসে গিয়েছে ফাঁক ফাঁক হয়ে গেছে, অর্থাৎ আকর্ষণ কমে গেছে, তার মানে অপশন খ এখানে উত্তর নিবা। পরের প্রশ্ন বলো যে নিচের কোন বিবৃতিগুলির সমন্বয়ে একটি প্রকৃত দ্রবণের সঠিক বৈশিষ্ট্য নির্দেশ করে, বলো। মানে মোদ্দা কথা, দ্রবণের সঠিক বৈশিষ্ট্যের মধ্যে কী কী, বিষয়টা বুঝতে পারলে এরকম প্রশ্ন মানে একটু কনফিউশনে ফেলে দেওয়ার মতো দেবে। তাই 1 নম্বর বলছে যে দ্রবণ সমসত্ব মিশ্রণ, 2 নম্বর বলছে যে দ্রাব্য কণার ব্যাস 1 ন্যানোমিটারের বেশি, 3 নম্বর বলছে যে আলোক রশ্মির পথ দৃশ্যমান হয় না, 4 নম্বর বলছে যে পরিস্রাবন দ্বারা দ্রাব্য কণাকে পৃথক করা যায়, 5 নম্বর বলছে যে দ্রবণ সুস্থিত, কণা থিতিয়ে পড়ে না। বলো এর মধ্যে কি 5টাই ঠিক, নাকি 2-3টে ঠিক, না কোনটা কোনটা ঠিক, বলো। তো অপশানগুলো এখানে কোনটা হবে, যাই হোক দেখা যাক কোনটাই হয়। দেখে নাও, প্রথমে বলছে যে দ্রবণ সমসত্ব মিশ্রণ, দ্যাটস রাইট, একদম সঠিক তথ্য, তার মানে এ 1 সঠিক হবে, অর্থাৎ এটা ভুল হয়ে যাবে। বলছে দেখো, মানে এটা উত্তর হবে না আর কি, বুঝতে পারছো। 2 নম্বর বলছে দেখো যে দ্রাব্য কণার ব্যাস 1 ন্যানোমিটারের বেশি, না 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 না, বেশি তো আমরা কখনো পড়িনি, আমরা কম পড়েছিলাম, 2 হবে না, 2 কোথায় আছে, কেটে দাও, এই অপশানটা বাদ হয়ে গেল। তারপরে বলছে যে আলোক রশ্মির পথ দৃশ্যমান হয় না, হ্যাঁ, আলোক রশ্মির পথ দৃশ্যমান হয় না দ্রবণের ক্ষেত্রে, এটা তো ঠিক। 3 এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। পরিস্রাবন দ্বারা দ্রাব্য কণাকে পৃথক করা যায়, যায় কি, না না, পরিস্রাবন পদ্ধতির সাহায্যে কখনোই তোমার এই দ্রবণকে পৃথক করা যায় না, দ্রবণের মধ্যে যে দ্রাব্য রয়েছে সেই দ্রাব্যকে আলাদা করা যাবে না, এটা হবে না, এটাই 4 আছে, এটাও উত্তর হবে না, অপশান এ যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। পরেরটা তো বুঝতেই পারছো যে দ্রবণ হলো সুস্থিত, ছেড়ে দিলেও থিতিয়ে পড়বে না, মানে কিছুক্ষণ স্থির অবস্থায় রাখলেও। চলো পরের প্রশ্নের অ্যান্সার বলো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 160 গ্রাম জলে দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করা হলো, তা ওই তাপমাত্রায় উৎপন্ন দ্রবণের ভরের শতাংশ কত? এটা ইজি বলতে পারো, চলে এসেছে, যাই হোক অ্যান্সারটা বলে দাও কি হবে, সঙ্গে সঙ্গে বলবা দাদা যে আমরা জানি নিচে তো দ্রবণ হবে, দ্রবণ মানে পুরোটা লবণ জল, পুরোটা লবণ যেখানে 40 আর জল এখানে 160, 40 আর 160 200, যার মধ্যে ওপরে থাকে দ্রাব্য, ওপরে সবসময় দ্রাব্য, অর্থাৎ দ্রবণের মধ্যে যেটা অল্প থাকে, তাহলে লবণ জলের মধ্যে লবণটা অল্প, অর্থাৎ লবণ মানেই তো সোডিয়াম ক্লোরাইড, বুঝতে পারছো তো। তাহলে 40টা উপরে ইন্টু 100, ব্যাস একটু ঝাড়াঝাড়ি করো, এটা দিয়ে এটা ঝাড়ো, 2 দিয়ে এটাকে ঝাড়লে 20, অপশান খ তোমরা যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। পরেরটা বলো যে নিচের কোনটি প্রলম্বন, হ্যাঁ প্রলম্বন অর্থাৎ সাসপেনশন, প্রলম্বনের ধর্মাবলীর ক্ষেত্রে ভুল বিবৃতি, কোনটা প্রলম্বন সম্পর্কে ভুল? 1 নম্বরে বলছে প্রলম্বনের কণাগুলি খালি চোখে দৃশ্যমান এবং আকার এর চেয়ে বড়, মানে মানে হচ্ছে কি, মানে আকার বড়, যথেষ্ট বড় আর কি, ঠিক আছে। 2 নম্বর বলছে দেখো যে প্রলম্বন একটি স্থায়ী মিশ্রণ যা দীর্ঘক্ষণ রেখে দিলেও কণাগুলো নিচে পড়ে না বলেছে, আর আমাদের পড়ার কোনো যুক্তিই নেই, অপশান খ আমরা উত্তর পেয়ে গেছি, তাই না বস? পেয়েছি কি পাইনি বলো তো, কারণ আমরা জানতেই চাইছি যে প্রলম্বন সম্পর্কে কোনটা ভুল, আর আমরা জানি প্রলম্বনকে কিছুক্ষণ রেখে দিলে কণাগুলো নিচে থিতিয়ে পড়ে, আর এখানে বলছে কণাগুলো নিচে পড়ে না, তাহলে আমরা আর পড়বো না, তাই না, এটাই অ্যান্সার হতে বাধ্য। চলে আসো পরের প্রশ্ন, বলো যে একটি কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে সর্বোচ্চ পরিমাণ কেলাস পাওয়ার জন্য নিচের কোন শর্তটি সবথেকে উপযুক্ত? ভালো করে বোঝো তো কি বললো প্রশ্নটা, বলছে একটি কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে সর্বোচ্চ পরিমাণ কেলাস পাওয়ার জন্য নিচের কোন শর্তটি সবথেকে উপযুক্ত? দ্রুত শীতলীকরণ, ধীর শীতলীকরণ, উচ্চ চাপ প্রয়োগের ফলে পাওয়া যাবে, নাকি অধিক দ্রাবক যোগ করার ফলে, কি হবে বলো? সঠিক উত্তর বলবো দাদা যে ধীর শীতলীকরণের কারণে, অপশান খ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলো যে দুটি মিশ্রণীয় তরল যেমন পেট্রোল এবং কেরোসিন, এই দুটো কি মিশ্রণীয় তরল, তা এই মিশ্রণীয় তরল হচ্ছে তোমার হচ্ছে পৃথক করার জন্য নিচের কোন পদ্ধতিটি সবথেকে উপযুক্ত পদ্ধতি? বলো, এটা কিন্তু ভালো প্রশ্ন, সেই জন্য আমি তুলেছি, অনেকে কিন্তু গুলিয়ে ফেলে এই অপশানগুলোর কারণে, পাতন হবে না আংশিক পাতন হবে না কেলাসন না ঊর্ধ্বপাতন, সেই জন্যই কিন্তু আমি এটা টাফ প্রশ্নের মধ্যে রেখেছি।
তার সঠিক উত্তর অপশান এ যারা বলেছো দাদা, পাতন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যে দুটি মিশ্রণীয় তরল পেট্রোল এবং কেরোসিন যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25°C বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু পৃথক করার উপযুক্ত পদ্ধতি হলো পাতন। 25 কেলভিনের কম হলে সেক্ষেত্রে আমরা আংশিক পাতনকে অ্যাপ্লাই করব। কেমন? সেলসিয়াস আর কেলভিন কিন্তু আলাদা। দেখো বলছে নিচের কোন উক্তিটি মৌলিক অণু এবং যৌগিক অণু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য? ভালো করে বোঝো, কোন বাক্যটা মৌলিক অণুর দিক থেকে ধরলেও ঠিক, যৌগিক অণুর দিক থেকে ধরলেও ঠিক? কোন বাক্যটা? 1 নম্বর বাক্য বলছে অণু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। 2 নম্বর বলছে যে অণুটি সর্বদা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত। 3 নম্বর বলছে দেখো অণুর সমস্ত পরমাণুর একই মৌলের হতে হবে। তারপরে বলছে অণুকে ভাঙলে শুধুমাত্র মৌল পাওয়া যায়। বলো। তা এখানে খুব সহজেই তুমি বলবা দা অপশান এ মানে ক আমাদের সঠিক উত্তর হবে। কারণ কি? কারণ মৌলিক অণুর দিক থেকে ধরলেও আমরা এটা বলতে পারি যে মৌলিক অণু এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত। যেমন তোমার হচ্ছে যদি আমি হিলিয়ামের কথা বলি, He একটাই পরমাণু, একটাই অণু, একটাই মৌলিক অণু, তাই না? এক অণু বলতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আমি অক্সিজেন মানে ওজনের কথা বলি O3, এটাও কিন্তু মৌলিক অণু, কারণ এখানে যে 3টে অক্সিজেনের পরমাণু রয়েছে 3টেই কিন্তু একই পরমাণু, 3টেই অক্সিজেন, তাই না? তাই আমরা বলতে পারি যে অণু বা মৌলিক অণু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। যৌগিক অণুর ক্ষেত্রেও আমরা সেটা বলতে পারি। যেমন যৌগিক অণু কোনগুলো? তুমি বলবা দাদা জলের কথায় আসো। জল তো একটা যৌগিক অণু, যার মধ্যে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। তার মানে হাইড্রোজেনের 2টো পরমাণু আর অক্সিজেনের একটা পরমাণু। তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যে এক বা একাধিক পরমাণু দ্বারাও কিন্তু তোমার এই যৌগিক অণু গঠিত, তাই না? কিন্তু পরেরগুলো দেখো যে অণুটি সর্বদা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু গঠিত। মৌলিক অণুর ক্ষেত্রে এটা ঠিক হবে না, কারণ মৌলিক অণু সেটাই হবে যেটা একই রকমের পরমাণু থাকবে। তাহলে এই বাক্যটা মৌলিক অণুর জন্য ঠিক নয়। তারপরে বলছে অণুর সমস্ত পরমাণু একই মৌলের হতে হবে, একই মৌলের হতে হবে, তাহলে যৌগিক অণুর ক্ষেত্রে সেটা ঠিক হবে না। অণুকে ভাঙলে শুধুমাত্র মৌল পাওয়া যায়, অণুকে ভাঙলে শুধুমাত্র মৌল পাওয়া যায়, এটাও কিন্তু ঠিক না, তাই না? তাহলে আমরা অপশান 1 সঠিক উত্তর নিয়ে নেব। নিম্নলিখিত কোনটি রাসায়নিক সংকেত লেখার নিয়ম মেনে চলে না? তা অপশান 4টে দেখো। প্রথমেই বলছে যে আয়নের যোজ্যতা বা আধানের সমতা বিধান করতে হবে। দ্বিতীয় বলছে যে তোমার হচ্ছে ধাতব মৌল বাঁদিকে থাকবে আর অধাতব মৌল ডান দিকে থাকবে। 3 নাম্বার অপশান বলছে যে বহু পারমাণবিক আয়ন নিয়ে গঠিত যৌগগুলোর সংকেত লেখার সময় বন্ধনীর বাইরে উপস্থিত আয়নের সংখ্যাটি লিখতে হবে। আর 4 নাম্বার বলছে ধাতব মৌল ডান দিকে, অধাতব মৌল বাঁ দিকে। বলো সঠিক উত্তর কি হবে? তা 4টে অপশান পড়া মাত্রই সঠিক উত্তর বলে দিয়েছো দাদা। দেখে নাও কোনটা হয়। যে প্রথম অপশনে বলছে যে আয়নের যোজ্যতা বা আধানের সমতা বিধান করতে হবে, এটা তো ঠিক, এটা মেনে চলে। ধাতব মৌলকে বাঁ দিকে, অধাতবকে ডান দিকে, এটাও ঠিক, এটা আমরা তো জানি। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে সোডিয়াম তো ধাতু, তাহলে ধাতু কোন দিকে রয়েছে? লেফটে, আর ক্লোরিন অধাতু রাইটে রয়েছে। তাই বলবো যে ধাতব মৌলকে বাঁ দিকে, অধাতব মৌলকে ডান দিকে লিখতে হয়, তাই না? বহু পারমাণবিক আয়নের ক্ষেত্রে যে ব্যাকেট ফ্যাকেট দিয়ে বাইরে গিয়ে তোমার হচ্ছে আয়নের সংখ্যাটি লিখতে হয়, এটাও ঠিক। তাহলে অর্থাৎ অপশান ঘ আমাদের মানে এখানে প্রশ্নের জন্য সঠিক উত্তর, যে ধাতব মৌলকে ডান দিকে আর অধাতব মৌলকে বাঁ দিকে রাখলে পরে সেটা নিয়ম মেনে চলে না। পরের প্রশ্ন বলো যে কার্বনের পারমাণবিক ভর 12 এবং হিলিয়ামের পারমাণবিক ভর 4, তার নিচের কোন বিবৃতিটি প্রতিটি মৌলের 1 মোলের জন্য সত্য? বুঝতে পারছো? ভালো প্রশ্ন। তা বলছে 1 মোল কার্বনে 1 মোল হিলিয়ামে 3 গুণের বেশি পরমাণু থাকে। বলছে হিলিয়ামের 1 মোলে কার্বনের 1 মোলের 3 গুণের বেশি পরমাণু থাকে, নাকি কার্বনের 1 মোলে হিলিয়ামের 1 মোলে উপস্থিত পরমাণুর 1/3 হবে, নাকি কার্বনের 1 মোলে হিলিয়ামের 1 মোলে একই সংখ্যক পরমাণু থাকবে? অপশনগুলো একটু সময় নিয়ে দরকার হয় ভালো করে দেখে নাও, তারপর আমি বলছি শোনো। দেখে নাও, ভালো করে দেখে নিজে আগে অ্যান্সার করার চেষ্টা করো, কেমন? আচ্ছা সঠিক উত্তর কি হবে সেটা পরের কথা, আগে দেখে নি প্রশ্ন কি বলছে। যে কার্বনের পারমাণবিক ভর 12, আমরা তো জানি কার্বনের 12, আর তোমার হচ্ছে হিলিয়ামের 4। এবার দেখো তাহলে আমরা বলবো যে 12 গ্রাম সমানই 1 মোল, আর এখানে 4 গ্রাম সমানই 1 মোল, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি এই 1 মোল হিলিয়াম, 1 মোল কার্বন, এদের মোল যেহেতু সমান,
কিন্তু গ্রামটার ক্ষেত্রে কি ঘটলো, গ্রামটার ক্ষেত্রে আমরা দেখলাম 4 গ্রামের জায়গায় 12 গ্রাম কার্বনের সমান, মানে 4 গ্রাম হিলিয়ামের ক্ষেত্রে 4 গ্রাম হিলিয়ামে যে আমরা যতটুকু মোল বা যতটুকু পরমাণু পাবো, 1 মোল মানেই তো ওই যে 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু, তাই না? তাহলে বলবো যে 4 গ্রাম হিলিয়ামে আমরা যতগুলো পরমাণু পাবো সেইটা তোমার 12 গ্রাম কার্বন নিলে পরে ঠিক ততগুলোই পরমাণু পাবো। তাহলে আমরা বলবো যে এটা বলতে পারি এইভাবে যে হিলিয়ামের 1 মোল মানে 1 মোল হিলিয়ামে যে পরিমাণ পরমাণু আছে সেখানে তোমার কার্বনের 3 ভাগের 1 ভাগ পরমাণু থাকবে। বলতে পারি কি না? বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো এই গ্রাম দেখে আমরা বলবো যে তোমার হচ্ছে 4 গ্রামে বা অথবা 1 মোলে, 4 গ্রাম মানেই 1 মোল, অর্থাৎ 4 গ্রামে যতগুলো পরমাণু পাবো সেক্ষেত্রে তোমার ওই 4 গ্রামে অর্থাৎ 4 গ্রাম কার্বন অর্থাৎ 1 মোলে, 1 মোল তো হবে না, 4 গ্রাম কার্বনে আমরা কেবলমাত্র হিলিয়ামের যে পরমাণু পেয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ পাবো। কারণ কার্বনের যদি হিলিয়ামের সমান যদি পরমাণু পেতে হতো তাহলে কার্বন 4 গ্রাম নিলে হবে না, কার্বন সেখানে 12 গ্রাম নিতে হবে। বিষয়টা আমার কথা ধরতে পারলে? আমি বোঝাতে পারলাম কি তোমাকে? না বুঝতে পারলে কিন্তু আমাকে কমেন্টে জানাবা। তাহলে সেই অনুযায়ী আমরা বলবো যে আমরা এখানে অপশান দেখো এটা দেখো যে কার্বনের 1 মোলে হিলিয়ামের 1 মোলে উপস্থিত পরমাণুর 1/3 হবে। বিষয়টা বুঝতে পারলে? মানে 1 মোল হিলিয়ামের মধ্যে যে পরিমাণ পরমাণু থাকবে সেটা তোমার ওই 1 মোল কার্বনের ক্ষেত্রে 1/3 হবে, 1/3 ভাগের 1 ভাগ থাকবে। পুরোপুরি সেই 6.022 অতটা হবে না, ওকে 3 দিয়ে ভাগ করলে যা হবে সেইটাই তোমার পাবো আমরা 1 মোল কার্বনের ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারলে? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসো যে 540 গ্রাম গ্লুকোজে মোল সংখ্যা কত হবে? ভালো প্রশ্ন, বলো। তাহলে তোমাকে কিন্তু আগে জানতে হবে গ্লুকোজ এর তোমার হচ্ছে মোট ভর কত, অর্থাৎ ইউ, আর ইউকেই আমরা জি বানাবো, আর জি বানালে পরেই সেখান থেকে মোল বেরিয়ে আসবে। তাহলে আগে গ্লুকোজের সংকেত কি সেটা বলো। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি গ্লুকোজ অর্থাৎ C6H12, দেখো লেখাটা হচ্ছে না, C6H12O6। তাহলে C6 কার্বন 6টা, কার্বন মানে 12, তাই না? কার্বনের পারমাণবিক ভর 12, 6খানা আছে। আর হাইড্রোজেনের 1 কখানা আছে? 12 পিস আছে। অক্সিজেনের 16 কখানা আছে? 6খানা আছে। 6 বারং 72, 12 আর এদিকে যোগ করব হচ্ছে 96, 96। তাহলে যোগ করলে বলবা 6 আর 4 হচ্ছে, বলো, এই 2 2 4 মানে 6 4 10 0, আর এদিকে হচ্ছে 7 হচ্ছে 17 আর 8 180 হচ্ছে 180 ইউ। মানে গ্লুকোজের হচ্ছে তোমার হচ্ছে পারমাণবিক ভর বলতে পারো কত, গ্লুকোজের 180 ইউ। আর 180 ইউকে আমরা 180 জি লিখবো। 180 জি সমানই 1 মোল। 180 জি সমান যদি 1 মোল হয় তাহলে 540 জি সমান কত মোল হবে? 180-র সাথে কত গুণ করলে 540 আছে? তুমি বলবা দাদা যে 3 18 54, অর্থাৎ 3 গুণ হবে 3-এর একের সাথে 3 গুণ হয়ে বলবা যে 3 মোল। সঠিক উত্তর। বোঝাতে পারলাম কি? আমি কিন্তু যখন পড়িয়েছি বেসিকভাবে ক্লাস তখন খুব সুন্দর করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা তখন বুঝে নিয়েছো বলে অ্যান্সারটা এখন হয়তো অনেকে করতে পারছো। আর যারা এখনও বোঝোনি, সময় আছে, আবার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? বুঝতে পারলে? এখানে সঠিক উত্তর 3 মোল যারা বলেছো। বলো অ্যাভোগাড্রোর সংখ্যা n, এখানে এ হবে, ঠিক আছে? একটু দেখে নাও এন এ মানে কি, অ্যাভোগাড্রোর সংখ্যার এটা মানে কি? বা এন এও লেখা যায়, এন এর পরে একটা ডটও হয়, বা এন নিচে ডট, দেখবা এরকম লেখা আছে। অ্যাভোগাড্রোর সংখ্যাকে এরকম চিহ্নে প্রকাশ করা যায়। তো এটা কি বোঝায়? যে তোমার হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, নাকি একটি মৌলের 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা, নাকি একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউটনের সংখ্যার যোগফল বোঝায়, নাকি 1 গ্রাম সোডিয়ামে প্রোটনের সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা? কি হবে বলো? সঠিক উত্তর বলবো দাদা যে এটা কখনোই ওই নিউক্লিয়াস বা নিউটন প্রোটন এগুলো আসবে না। আমরা জানি যে একটি মৌলের 1 গ্রাম পরমাণুতে কি পরিমাণ পরমাণুর সংখ্যা আছে সেটাই বোঝায় অ্যাভোগাড্রোর সংখ্যার মান দ্বারা, তাই না? অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? ওই বলে দেবা 6.022 × 10⁻23। এটা কি বোঝায়? এটা পরমাণুর সংখ্যাকেই বোঝায়।
বিষয়টা বুঝতে পারলে তাই অপশান বি তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলো যে অনুরূপ রাসায়নিক বৈশিষ্ট্য যুক্ত দুটি মৌলের জন্য নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? সবই কিন্তু পাঠ্য বইয়ের প্রশ্ন, মানে ঘুরিয়ে ফিরিয়ে করা, মানে তোলা এখানে। তা এখানে দেখো প্রশ্নটা আবার পড়ো, বলছে অনুরূপ রাসায়নিক বৈশিষ্ট্য যুক্ত দুটি মৌলের জন্য নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? এক নম্বর বলছে যে মৌলের একই সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স মানে যোজ্যতা বা যোজক ইলেকট্রন থাকবে, মৌলগুলিতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হবে, মৌলগুলোর মানে প্রোটিন, সরি একটু দেখে নাও, প্রোটিন নয়, প্রোটন সংখ্যা একই, মৌলগুলোর পারমাণবিক ভর একই হবে, একটু মিস্টেক হয়ে গেছে, প্রোটিন হবে না প্রোটন হবে। তা বলো সঠিক উত্তর কি হবে? তা আমাদের বলেছে যে দাদা প্রশ্নে বলেছে যে রাসায়নিক বৈশিষ্ট্যযুক্ত দুটি মৌলের জন্য সত্য। তা দুটি মৌলের জন্য সত্য, দুটি মৌলের ক্ষেত্রে কি হতে পারে বলো? তবে বলবো দাদা যে দুটি মৌলের ক্ষেত্রে কিন্তু তাদের যোজ্যতা মানে যোজক ইলেকট্রন কিন্তু একই হতেই পারে, যোজক ইলেকট্রন দুটো মৌলের ক্ষেত্রে কিন্তু একই হতেই পারে, তাই না? অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, তাই না? চলো তারপরে প্রশ্ন বলো যে একটি ড্যাশ অথবা ড্যাশ যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে হচ্ছে যা স্বাধীন অস্তিত্বের জন্য সক্ষম এবং সেই মৌলটির সমস্ত বৈশিষ্ট্য দেখায়, বলো। তো একটি ড্যাশকে মানে বুঝেই গেছো যে প্রথমে তো অণু আছে তিনটেতে, তার মানে ঝপ করে এটা বাদ দিয়ে দেবো, কারণ প্রথমেই শুরুতেই দেখছি একই জিনিস তিন জায়গায় রয়েছে, মানে এটা দিয়ে শুরু হবে উত্তরটা, তাই না? তা অণু তো হবে, একটি অণুকে একটি ড্যাশ অথবা ড্যাশ যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। আমরা কিন্তু পড়েছি যে একটি কি বলবে একটি অণুকে একটি মৌল অথবা ক্ষুদ্রতম যৌগের অংশ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তাহলে বলবো অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, যে একটি অণুকে একটি মৌল অথবা তোমার যে ক্ষুদ্রতম যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্বাধীন অস্তিত্বের জন্য সক্ষম এবং সেই মৌলটির সমস্ত বৈশিষ্ট্য দেখায়, কখনোই ভর আসবে না আর বৃহত্তম কথাটাও হবে না, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন বলো যে বোরের পরমাণুর মডেল অনুযায়ী কি ঘটে যখন একটি ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করে, বলো। তা বলবা যে অপশন দেখে নাও, যে বলছে যে একটি একই কক্ষপথে থাকে কিন্তু দ্রুত চলাচল করে, এটি হালকা শক্তি নির্গত করে, এটি ভেতরের কক্ষপথে যায়, এটি পরবর্তী হচ্ছে বা বাইরের কক্ষপথে চলে যায়। প্রশ্ন পড়ো আগে যে বোরের পরমাণু মডেল অনুযায়ী কি ঘটবে যখন একটি ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করে, তখন কি হবে? তখন কি সে তার নিজের কক্ষপথ থেকে বাইরের অর্থাৎ পরবর্তী কক্ষপথে চলে যাবে। অর্থাৎ দেখো এখানে চারটে অপশন দেখে অপশন ডি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসো, আইসোটোপ কি বলে ফেলো। প প প দেখে বুঝে গেছো, মাথায় চলে এসছে, পতে বলে ফেলো পারমাণবিক সংখ্যা সমান। দেখো বলবা যে একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণু এবং তাদের তাই তাদের ভৌত বৈশিষ্ট্য একই। ভালো করে পড়ো, বলছে একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট, মানে এখানে বলতে চাইছে এই লাইন টুকুনের মধ্যে যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি একই থাকে, তো সেটা কি কখনো সম্ভব নয়। বলো বলছে একটি মৌলের বিভিন্ন রূপ যার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু বিভিন্ন ভৌত বৈশিষ্ট্য আছে। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কি করে হয়? হবে না। এমন একটি মৌলের পরমাণু যার ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর সংখ্যা একই, রতে আমরা বুঝেই গেছি এটা আইসোটোপ কখনোই হবে না, ভর সংখ্যা কখনোই একই হবে না। তাহলে একটা অপশন পড়ে রয়েছে ডি যারা বলেছো। কি বলছে দেখো, যে একটি মৌলের পরমাণু যার পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা বা ভিন্ন, সেটাই হচ্ছে আইসোটোপ। পথে পারমাণবিক সংখ্যা সমান। লাস্ট দুটো প্রশ্ন আছে, একটু বলে দাও যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অণুতে কয়টি পরমাণু আছে? এটা এরকম হবে সিএ ব্র্যাকেটের মধ্যে OH hold 2, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তা বলতেই পারছো ইজি, এটা ইজি প্রশ্নের মধ্যেই চলে। ক্যালসিয়াম একখানা আর এই দুই কার সাথে গুণ হবে? এখানে কিছু নেই মানে এক, এখানেও কিছু নেই মানে এক, দুই একে দুই, মানে অক্সিজেন এখানে 2 পিস, হাইড্রোজেন এখানে 2 পিস, টোটালে 5 পিস হয়ে গেল। কয় পিস পরমাণু? 5 পিস। চলো লাস্টের প্রশ্নটা বলো যে অধাতুতে সাধারণত বাইরের কক্ষপথে ড্যাশ 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 ইলেকট্রন থাকতে পারে। অধাতুতে সাধারণত বাইরের কক্ষপথে বা বলতে পারো যোজক ইলেকট্রন তো হবে না, মানে বাইরের কক্ষপথে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে, কি সংখ্যায়?
চারটে অপশন দেখে সঠিক উত্তর যারা বলেছো দাদা যে 5, 6, 7, 8, তাই না? এবার তোমরা আমাকে একটা কমেন্টে জানাও যে দাদা আমি হচ্ছে 3টে মক টেস্ট থেকেই এত এত নাম্বার বা এত এত নিজে সঠিক করতে পেরেছি, মোটমাট 60টার মধ্যে, বা ইজিতে এতগুলো, মডারেটে এতগুলো, টাফ লেভেলের যে আমি প্রশ্নগুলো রাখার চেষ্টা করি সেখান থেকে এতগুলো, একটু কমেন্টে জানাও। আর দেখো তোমাদের এইভাবেই এক একটা অধ্যায় কিন্তু 4 বার করে তোমাকে পড়তে হবে। প্রথমত শুনে নাও কি করে পড়বে। প্রথমত তুমি কি করবে, যে আমি যে অধ্যায়টা আজকে ধরছি, যেমন সামনের দিন আমরা জীবনের মৌলিক একক অর্থাৎ কোষ সম্পর্কে পড়বো, তাহলে পুরো কোষ চ্যাপ্টারটা তুমি কিন্তু পাঠ্য বইতে একদম লাইন ধরে ধরে, একটা লাইনও একটা শব্দ ছাড়বে না, একদম লাইন ধরে দেয়, কাজ মাজ যা আছে সব কিন্তু একদম খুঁটিয়ে একবার রিডিং পড়ে নেবে। তারপরে আমি দেখো শুরুতেই তোমাদের গ্রুপের শুরুতেই কিন্তু একদম সম্পূর্ণ পাঠ্য বইটা আমি মার্কিং করে দিয়েছি, যে কোন কোন লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই লাইনগুলো তুমি আরও একবার পড়বে। এবং তারপরে তুমি কি করবে, আমি এই যখন ক্লাসটা দেবো, বেসিক ক্লাস যেটা বোঝাবো, তখন সেই ক্লাসটা করে নেবে। ব্যাস 3বার তোমার পড়া হয়ে গেল। তারপরে আরেকবার তুমি কি করবে, এই যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম খুঁটিয়ে 100, 150, 200 যেরকম আর কি এমসিকিউ হয় সেরকম এমসিকিউ কিন্তু আমি তুলি, সেই এমসিকিউ গুলো নিজে অ্যান্সার করার চেষ্টা করলে তাহলে 4বার তোমার পড়া হয়ে গেল, মানে একটা অধ্যায়ের উপরে কাজ করা হয়ে গেল। তারপরে আমি কিন্তু দেখো, যেমন তোমাদের আজ এই যে 4টে অধ্যায় এনসিইআরটির পদার্থ, তারপরে তোমার হচ্ছে পরমাণু, অণু, এগুলো সব পরমাণু গঠন, এই 4টে অধ্যায় হয়ে গেছে। তারপর 4টে মিলিয়ে এরকম 3টে মক টেস্ট করলাম। ঠিক একই রকমই বায়োলজি যখন পুরোটা হয়ে যাবে, কোষ কলা হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাদের তার উপর থেকে এরকম ইজি, মডারেট, টাফ লেভেলে করে, মানে প্রত্যেকটা টপিক থেকে তো এমসিকিউ পড়াবোই, তারপরে কিন্তু এরকম ছোটো ছোটো মানে ক্লাসের মাধ্যমে আমি তোমাদের মক টেস্ট নিতে থাকবো। এবং তার পরবর্তী সময় গিয়ে কিন্তু তুমি টেলিগ্রামে সেগুলো পেয়ে যাবা, যে 2025-26 যে তোমার হচ্ছে গ্রুপ ডি এলপিতে যে সমস্ত সায়েন্স টেকনিশিয়ানের যে সমস্ত সায়েন্সের প্রশ্নগুলো এসেছিল না, সেই প্রশ্নগুলো তখন তুমি সলভ করবা নিজেই। আগে কি করবে, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক বা কনসেপ্ট তোমাকে বুঝে নিতে হবে, তাহলে পরে আর মানে কারোর ভরসায় থাকতে হবে না, তুমি নিজেই মক টেস্ট বা বলো বা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, যাই হোক, তারপরে কোনো সমস্যা হলেও তো আমি তো রয়েছি, তাই না? সবাই ভালো করে পড়ো, রাখছি এখানেই, কেমন? জয় হিন্দ।